আজকে আমরা এগ্রিগেটের উপরে সর্বশেষ লেকচার যেটা সেটা নিয়ে আলোচনা করব। আমরা সেখান থেকে শুরু করি। আমরা এখান থেকে শুরু করতেছি, সেটা হচ্ছে বাল্ক ডেন্সিটি। The weight of aggregate that would fill a container of unit volume is known as bulk density of aggregate. তার মানে দাঁড়ায় যে এগ্রিগেটের ওয়েটকে যদি আমি ইউনিট ভলিউম দ্বারা ভাগ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে বাল্ক ডেন্সিটি। এই ক্ষেত্রে ওয়েট ক্যালকুলেশনের সময় যেটা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটিতে আমরা যেভাবে ওয়েট নিয়েছি সেভাবে আমরা ওয়েটটা ক্যালকুলেট করা, বোথ পারমিয়েবল এবং ইমপারমিয়েবল পোর স্পেসকে কনসিডারেশনে নিয়ে আসা। When aggregate is to be actually based by volume, it is necessary to know the weight of aggregate that would fill a container of unit volume. This is known as bulk density of aggregate, and this density is used to convert quantities by volume. যদি আমাদের ডেন্সিটি জানা থাকে সেক্ষেত্রে আমরা খুব সহজেই ভলিউম ক্যালকুলেশন করতে পারবো। এখন এই বাল্ক ডেন্সিটির কোন কোন বিষয়ের উপর ডিপেন্ডস করে সেটা হচ্ছে হাউ ডেন্সলি দ্য এগ্রিগেট ইজ প্যাকড, মানে এগ্রিগেট স্যাম্পলগুলো কীভাবে একটার সাথে আরেকটা লেগে আছে, কম্প্যাক্টেড অবস্থায় নাকি আনকম্প্যাক্টেড অবস্থায়। সাইজ ডিস্ট্রিবিউশন অ্যান্ড শেপ অফ দ্য পার্টিকেল, সাইজ ডিস্ট্রিবিউশন এবং শেপের উপরে নির্ভর করে, কারণ সাইজ শেপের উপরে তাদের পোর স্পেসের যেমন সেটা নির্ভর করে, সেটা আমরা বিগত ক্লাসগুলোতে দেখে এসছি আর কি। দি অ্যাকচুয়াল বাল্ক ডেন্সিটি অলসো ডিপেন্ডস অন দ্য অ্যাকচুয়াল কম্প্যাকশন অ্যাসিড ইন এ গিভেন কেস। কোনো একটা ক্ষেত্রে অ্যাকচুয়াল কম্প্যাকশন বা অ্যাকচুয়াল বাল্ক ডেন্সিটি তার কম্প্যাকশন ডিগ্রি অফ কম্প্যাকশন কতটুকু তার উপরে নির্ভর করে। বাল্ক ডেন্সিটি সাধারণত দুইটা কেস হতে পারে, একটা হচ্ছে লুজ or uncompacted and dense or compacted. This test is performed in a metal cylinder of prescribed diameter and depth depending on the maximum size of aggregate and also on whether compacted and uncompacted bulk density is being determined. The test একটা মেটাল সিলিন্ড্রিক্যাল আর যার ডায়ামিটার এবং ডেপথ আমাদের জানা, এরকম একটা ডায়ামিটারে both compacted and non-compacted অবস্থায় bulk density determine করা হবে। For the determination of loose bulk density, the dried aggregate is gently placed in the container to overflowing and then labeled by rolling a rod across the top. Loose bulk density ক্যালকুলেশনের ক্ষেত্রে খুব জেন্টলি প্লেস করা, মানে হাত দিয়ে উপর থেকে জাস্ট কন্টেনারের মধ্যে ছেড়ে দেওয়া এবং তার ওয়েটটা ক্যালকুলেশন করা। ওয়েট পার ইউনিট ভলিউম হচ্ছে লুজ অর আনকম্প্যাক্টেড বাল্ক ডেন্সিটি। সেই ক্ষেত্রে জেন্টলি প্লেস করার পর লেবেল করে দিতে হবে একটা রড দ্বারা। সেকেন্ড, ফর দ্য ডিটারমিনেশন অফ কম্প্যাক্টেড বাল্ক ডেন্সিটি, দি কন্টেনার ইজ ফিল্ড ইন 3 stages, each third of the volume being trammed a prescribed number of times with a 16 mm diameter rounded rod. কম্প্যাক্টেড বাল্ক ডেন্সিটি ক্যালকুলেশনের ক্ষেত্রে 3টে স্টেজে কন্টেনারটা ফিল করতে হবে সমান 3 ভাগে ভাগ করে, এবং উপরটা ট্যাম্প করতে হবে এক প্রেসক্রাইব নাম্বার, কতবার ট্যাম্প করতে হবে সেটা বলা থাকবে, এবং 16 মিলিমিটার ডায়ামিটার রাউন্ডেড রড দ্বারা সেটাকে ট্যাম্প করতে হবে। এবং ওভারফ্লো যে ম্যাটেরিয়ালগুলো সেগুলো একটা রড দ্বারা জাস্ট ফিনিশ আউট বা লেবেল করে দিতে হবে। দি নেট ওয়েট অফ এগ্রিগেট ইন দ্য কন্টেনার ডিভাইডেড বাই ইটস ভলিউম দেন রিপ্রেজেন্ট দ্য বাল্ক ডেন্সিটি ফর আইদার ডিগ্রি অফ কম্প্যাকশন। এই যে লুজ ডেন্সিটি অ্যান্ড কম্প্যাক্টেড বাল্ক ডেন্সিটি দুইটা রেশিও, দি রেশিও অফ দিস লুজ bulk density to the compacted bulk density lies usually 0.87 to 0.96. That is called degree of compaction. The void ratio at acidic condition can be determined from this equation
Here absorption capacity or absorption represents the maximum amount of water an aggregate can absorb. তার মানে একটা aggregate কতটুকু পরিমাণ ওয়াটার অ্যাবজর্ব করে সেটাই তার absorption capacity বা absorption. It can be determined by finding the weight of an aggregate under both acidic condition and oven-dry condition. The difference in weight expressed as percentage of the oven-dry sample weight is the absorption capacity. তার মানে acidic কন্ডিশনে স্যাম্পলের ওয়েট নেওয়া এবং ড্রাই স্যাম্পলের ওয়েট নেওয়া দুইটা ডিফারেন্স ডিভাইড বাই ড্রাই স্যাম্পলের ওয়েট। মনে রাখতে হবে এখানে সবসময় ময়শ্চারের যে অ্যামাউন্ট সেটাকে ড্রাই স্যাম্পল ওয়েট দ্বারা ভাগ করতে হবে। Porosity is a ratio of the volume of the pores to the total volume of the particle. Porosity হচ্ছে একটা এরিগেটের মধ্যে কতটুকু পোর স্পেস থাকে তার সাথে টোটাল ভলিউমের যে রেশিও। এরপর আসি পারমিয়াবিলিটি রিফার্স টু দ্য পার্টিকলস অ্যাবিলিটি টু অ্যালাউ লিকুইডস টু পাস থ্রু। পারমিয়াবিলিটি বলতে বোঝায় যে একটা এরিগেট পার্টিকেল লিকুইডটাকে তার মধ্যে পাস করার জন্য অ্যালাউ করে কিনা, তাহলে অ্যালাউ করার যে অ্যাবিলিটি সেটা হচ্ছে পারমিয়াবিলিটি। যে রক স্পোর্স আর নট কানেক্টেড, তার মানে রক পোর স্পেসগুলো যদি একটার সাথে একটা কানেক্টেড না থাকে, এ রক মে হ্যাভ হাই পোরোসিটি অ্যান্ড হাই পারমিয়াবিলিটি। এরপরে আসি সারফেস টেক্সচার। Surface texture is one kind of important physical properties of aggregate. Surface texture is the pattern and the relative roughness or smoothness of the aggregate particle. Surface texture হচ্ছে aggregate সারফেসটা কতটা স্মুথ আর রাফ সেটার একটা প্যাটার্ন নির্দেশ করে। Surface texture plays a big role in developing the bond between an aggregate particle and a cementing material. মানে সারফেস টেক্সচার একটা ভালো রোল প্লে করে বন্ডিং ডেভেলপের ক্ষেত্রে এগ্রিগেট পার্টিকেল এবং সিমেন্টিং ম্যাটেরিয়ালের মধ্যে। রাফ সারফেস টেক্সচার gives the cementing material something to grip, producing a stronger bond and thus creating a stronger hot mix expert for Portland cement concrete. তাছাড়া এগ্রিগেটের নিজেদের মধ্যেও রাফ সারফেস টেক্সচার যে এগ্রিগেটগুলো আছে সেগুলোর মধ্যে বন্ডিংটা ভালো হয়। এরপর আসি সাউন্ডনেস অফ এগ্রিগেট। দি এবিলিটি অফ এগ্রিগেট টু রেজিস্ট excessive changes in volume due to the change in physical conditions is known as soundness of aggregate. তাহলে সাউন্ডনেসটা কি, যে যদি ওয়েদারিং অ্যাকশনের কারণে এগ্রিগেট ওয়েদারিং চেঞ্জের কারণে এগ্রিগেট সেই চেঞ্জগুলোকে রেজিস্ট করতে পারে, সেটাই হচ্ছে এগ্রিগেটের সাউন্ডনেস। The physical causes or weathering action of the permanent volume changes of aggregate are freezing and thawing, thermal changes at temperature above freezing, and alternate wetting and drying. এরপরে আমরা আসি চিপ অ্যানালাইসিস। চিপ অ্যানালাইসিস is most important part in aggregate or granular materials. Chip analysis, a chip analysis or gradation test is a practice or procedure used commonly in building or civil engineering to assess the particle size distribution, also called gradation or granular material of a granular material. তারপরে চিপ অ্যানালাইসিস হচ্ছে গ্রানুলার ম্যাটেরিয়ালের জন্য পার্টিকেলের কোন পার্টিকেল, ধরুন 10 মিলিমিটারের পার্টিকেল কত পার্সেন্ট আছে, 15 মিলিমিটার পার্টিকেল কত পার্সেন্ট আছে, 4.75 মিলিমিটার পার্টিকেল কত, তার বিভিন্ন পার্টিকেলের যে ভেরিয়েশন তার পার্সেন্টেজগুলো কি
কি পরিমাণে আছে তার যে ডিস্ট্রিবিউশন সেটা হচ্ছে চিপ অ্যানালাইসিস। This high distribution is often of critical importance to the way of material performance in use. A sieve analysis can be performed on the type of non-organic or organic random materials, including sands, crushed rocks, clays, granite, feldspar, coal and soil, a wide range of manufactured powders, grain, seeds, down to a maximum size, depending on the exact method. গ্রান্ডার ম্যাটেরিয়ালগুলোতে সাধারণত চিপ অ্যানালাইসিস করা হয় এবং আরেকটা লক্ষণীয় বিষয় হচ্ছে তুমি যদি চিপ তৈরি করতে চাও সেক্ষেত্রে চিপের ওপেনিং স্পেস ইজ ইম্পর্টেন্ট ফ্যাক্টর এবং এই চিপের যে ওয়্যারগুলো সেটা হতে পারে দি ওয়্যার ক্লথ ইজ মেড অফ ফসফরাস ব্রোঞ্জ, ওয়্যারগুলো হতে পারে দি ওয়্যার ক্লথ ইজ মেড অফ ফসফরাস ব্রোঞ্জ, বাট ফর কাম courses chip brush and milestone can also be used. The area of the openings as a percentage of the gross area. Area of opening হবে gross area যে টোটাল পার্সেন্টেজ সেক্ষেত্রে ওপেনিং পার্সেন্টেজ হতে হবে 34 থেকে 53%। কোর্স টিএস চিপের ক্ষেত্রে তার মানে যেসব এগ্রিগেটেড সাইজ 4.75 মিলিমিটার থেকে বেশি প্লাস 4.75 মিলিমিটারের সমান, সেই ক্ষেত্রে ওপেনিং স্পেস হতে হবে 44 থেকে 65 পর্যন্ত। এরপরে আমরা এখানে চিপের কয়েকটা ফিগার দেখছি আর কি। এই সাইডে যেগুলো দেখছি এগুলোকে আমরা ম্যানুয়াল শেকের মাধ্যমে ইন্টিগ্রেট তৈরি করি, আর এদিকে যেটা আছে সেটা হচ্ছে মেকানিক্যাল শেকার। বিফোর দ্য চিপ অ্যানালিসিস পারফর্ম, দ্য এগ্রিগেট স্যাম্পল হ্যাজ টু বি এয়ার ড্রাইড ইন অর্ডার টু অ্যাভয়েড লাম্পস অফ ফাইন পার্টিকলস বিং ক্লাসিফাইড অ্যাজ লার্জ পার্টিকলস, অলসো টু প্রিভেন্ট ক্লগিং অফ দ্য ফাইনাল চিপস। তার মানে যখন আমরা চিপ অ্যানালাইসিস করবো তখন একটি স্যাম্পলটাকে একটু ড্রাই করে নেব যাতে লাম্প দলা বেঁধে না থাকে এবং ছোটো পার্টিকেলগুলো যেন চিপের যে পোর স্পেসগুলো এর মধ্যে ক্লগ বা আটকায় না যায় সেদিকে খেয়াল রাখতে হবে চিপ অ্যানালাইসিসের পূর্বে। এবং প্রসিডিউরটা হচ্ছে ফার্স্ট স্যাম্পলটাকে ল্যাবে টেস্ট করার জন্য প্রিপেয়ার করা, তারপরে ড্রাই করে নেওয়া। সেকেন্ড, চিপগুলোকে বড় সাইজের চিপগুলোর উপরে দেখে রেখে পরপর ছোট সাইজের চিপগুলোকে নিচে থেকে রাখা। এখন যতগুলো চিপ আমার দরকার ততগুলো চিপ পরপর সাজানো। তারপরে যদি মেকানিক্যাল শেকার হয় সেক্ষেত্রে কলামটাকে চিপিং যে কলাম হবে সেই কলামটাকে মেকানিক্যাল শেকারের মধ্যে রাখা এবং টোটাল 10 মিনিটস শেকিং করা। Size of the average particles on each chip then being analyzed to get the cut point or specific size range captured on scale. এরপরে সাইজগুলোকে অ্যানালাইসিস করা আমাদের গ্রেডেশন কার্ভ তৈরি করার জন্য। The results of this test are used to describe the properties of aggregate to see if it is appropriate for various building engineering purposes such as selecting the appropriate aggregate for concrete mixes, asphalt mixes and foundation. এবং এই গ্রেডেশনটা তৈরি করার পরে এগ্রিগেটের বিভিন্ন প্রপার্টি আমরা বলতে পারবো এবং সেখান থেকে আমরা বিভিন্ন পারপাস ইউজ করতে যেমন কংক্রিট মিক্সের জন্য, ফাউন্ডেশনের জন্য। এবং এই যে গ্রেডেশন কার্ভ এটা যে রেফারেন্স থেকে তৈরি করা সেটা হচ্ছে আমেরিকান সোসাইটি ফর টেস্টিং অ্যান্ড ম্যাটেরিয়ালস ASTM স্ট্যান্ডার্ড অ্যান্ড দ্য আমেরিকান অ্যাসোসিয়েশন অ্যান্ড স্টেট হাইওয়ে ট্রান্সপোর্টেশন অফিসিয়ালস অ্যাস্টোয়ের কোড অনুযায়ী। তারপর প্রিপারেশন আসি। প্রিপারেশন আমরা আগেই বললাম, প্রিপারেশন চিপিং করার পূর্বে আমরা এগ্রিগেট স্যাম্পলটাকে একটু ড্রাই করে নিব, তারপর তার মধ্যে কোনো লাম্প থাকবে না। এরপরে রিসার্চ ডিসকাশন। এক্ষেত্রে পরপর তিনটা যে যতগুলো স্যাম্পল আছে তার পার্সেন্ট রিটেন ক্যালকুলেশন করতে হবে। কীভাবে? যতগুলো ওয়েট রিটেন চিপে ডিভাইড বাই টোটাল ওয়েট অফ চিপের ওয়েট রিটেন ডিভাইড বাই টোটাল ওয়েট অফ এগ্রিগেট। সেক্ষেত্রে পেলাম এই পার্সেন্ট রিটেন থেকে আমরা কিউমুলেটিভ পার্সেন্ট রিটেন ক্যালকুলেশন করব পরপর সবগুলোকে যোগ করে। এরপরে
কিউমুলেটিভ পার্সেন্ট রিটেন পাওয়া গেলে কিউমুলেটিভ পাসিং আমরা ক্যালকুলেট করব কিভাবে? কিউমুলেটিভ পার্সেন্ট পাসিং ইকুয়াল টু 100% মাইনাস পার্সেন্ট কিউমুলেটিভ রিটেন, এই ফর্মুলা থেকে আমরা বের করতে পারবো। সেক্ষেত্রে যে ভ্যালুগুলো পাবো সেগুলো পার্সেন্ট পাসিংকে আমরা ওয়াই অ্যাক্সিসে এবং লগারিদমিক চিপ সাইজ ইন এক্স অ্যাক্সিসে বসাবো। এরপরে চিপিং মেথড। চিপের জন্য বেশ কিছু মেথড আছে, আমাদের থ্রু অ্যাকশন চিপিং, হরিজন্টাল চিপিং। থ্রু অ্যাকশন চিপিং আমরা রাইট সাইডে ফিগারে দেখতেছি যে চিপটাকে একটু ঘোরানো। হরিজন্টাল চিপিং হচ্ছে হরিজন্টালি মুভ করা, ট্যাপিং হচ্ছে হরিজন্টালি একটু একটু সামনে পিছনে আগানো। সনিক চিপিং আছে, ওয়েট চিপিং, এয়ারজেট চিপিং। এরপর আসি গ্রাডুয়েশন অফ এগ্রিগেট। গ্রাডুয়েশন অফ এগ্রিগেট হচ্ছে এগ্রিগেটে গ্রেডিং করা, যেটা আমরা আগে বললাম, দ্যাট মিনস চিপ অ্যানালাইসিস করা। গ্রাডুয়েশন হেল্পস ডিটারমাইন অলমোস্ট ইম্পর্টেন্ট প্রপার্টি ইন স্টিফনেস। এখানে সবথেকে জানার বিষয় যেটা, যে গ্রাডুয়েশন আমাদের কী কী প্রপার্টি বের করতে সাহায্য করে, সেটা হচ্ছে স্টিফনেস, স্টেবিলিটি, ডিউরেবিলিটি, পারমেবিলিটি, ওয়ার্কেবিলিটি, ফ্যাটিক রেজিস্ট্যান্স, ফ্রিকশনাল রেজিস্ট্যান্স অ্যান্ড রেজিস্ট্যান্স টু ময়েশ্চার ড্যামেজ। It is convenient to choose a scale spacing between two adjacent chip size is approximately equal to 20% of the ordinary scale. এটা 20% ordinary scale থেকে আমরা নিব। এটা ফিগার ড্র করার সময়, দ্যাটস মিনস গ্রাডুয়েশন কার্ভ ড্র করার সময় ইম্পর্টেন্ট। এখন আমরা গ্রাডুয়েশন কার্ভে আসি। একদিকে পার্সেন্ট পাসিং, আরেকদিকে চিপ সাইজ। পার্সেন্ট পাসিং এভাবে আমরা বসালে, আর একদিকে চিপ সাইজ বসালে বিভিন্ন এডিকেট স্যাম্পলের জন্য যেরকম তার পারমেবিলিটি দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা 10, 20, 50, 100, 6000, 14,000, 20,000, 36,000, 1,20,000 বিভিন্ন পার্সেন্টেজে আমরা পারমেবিলিটির সাথে পার্সেন্ট পাসিং চিপ সাইজ বসালে এরকম কার্ভ পাবো। এবং সেখান থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে কোনো চিপ সাইজের জন্যে, ধরো আমার ম্যাটেরিয়াল সাইজ 1.18 এবং আমি 10 পারমেবিলিটির কোনো এগ্রিগেট সিলেক্ট করলাম, সেই ক্ষেত্রে আমার লাগবে পার্সেন্ট পাসিং 60%। ব্যাক ক্যালকুলেশন করলে আসে 40% রিটেন। 60% পাসিং মিনস 40% রিটেন। তার মানে কোড ম্যাটেরিয়ালস কী পরিমাণ লাগবে, কত পার্সেন্ট রিটেন লাগবে, সেটা আমরা ইজিলি এই টাইপিক্যাল এগ্রিগেট গ্রাডুয়েশন কাজ বা যে এগ্রিগেটের স্যাম্পল আমাদের দরকার, সেরকম একটি গ্রাডুয়েশন কাজ যদি আমরা তৈরি করতে হয়, সেখান থেকে আমরা যে কোনো পার্সেন্টেজ খুব সহজেই ক্যালকুলেট করতে পারবো। এরপর আসি ফাইননেস মডুলাস। Fineness modulus is defined as the cumulative percent retained on specified C's divided by 100. এই ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হচ্ছে ফাইননেস মডুলাস ক্যালকুলেশনের সময় আমরা কখনোই 200 নম্বর চিপ ক্যালকুলেশনে নিব না, 200 নম্বর চিপ ক্যালকুলেশনে নিব না। এবং এটা একটা ইম্পেরিক্যাল ফ্যাক্টর, তার মানে এক্সপেরিমেন্টাল ফ্যাক্টর। এখন রেঞ্জ কীরকম হতে পারে? Fineness modulus, the value for major aggregates commonly ranges from 2 to 4, and for coarse aggregate from 6.5 to 8. এবং এই এফএফ ভ্যালুতে আমরা খুব সহজেই একটা পার্টিকেল কোর্স না ফাইন এবং কোর্স ফাইন হলে তাদের মধ্যে পার্টিকেল ডিস্ট্রিবিউশন কীরকম সেটা আমরা খুব সহজে আজ করতে পারবো ফাইননেস মডুলাস ভ্যালু দ্বারা। এরপর আসি ইমপিউরিটিস। Aggregates can contain such impure substances as organic matter, silt, clay, coal, lignite, and certain lightweight and soft particles. Table summarizes the effects of these substances on concrete. Here left side the impure substances, middle column effects on concrete, and STM test designation. First of all, organic impurities.
Organic impurities affects setting time, hardening time, not hardening time, only hardening, and may cause deterioration. Organic materials that contain carbon and easily decompose, that is called organic matter. Materials finer than number C 200 affects bonding and increases water requirements. আমরা 200 নম্বর চিপের নিচে গেলে যে ম্যাটেরিয়ালস পাস করে সেটাকে সাধারণত আমরা ডাস্ট বলি। আমরা জানি যে যত ম্যাটেরিয়ালসের সাইজ যত ছোট হবে তার ইফেক্ট সারফেসের তত বেশি হবে, সেই ক্ষেত্রে তার ওয়াটার রিকোয়ারমেন্টসটা বাড়বে। কোল, লিগনাইট আর আদার লাইটওয়েট ম্যাটেরিয়ালস, এটা একটা ইম্পিউরিটিস, সেটা কি এফেক্ট করে? অ্যাফেক্ট ডিউরেবিলিটি অ্যান্ড মে কজ স্ট্রেনস অ্যান্ড ওয়্যার আউটস। শর্ট পার্টিকেলস এফেক্ট ডিউরেবিলিটি, কিন্তু শর্ট পার্টিকেলের ডিউরেবিলিটি কম বা স্টেবিলিটি কম। ফায়ারেবল পার্টিকেলস এফেক্টস ওয়ার্কেবিলিটি, ডিউরেবিলিটি অ্যান্ড মে কজ ওয়্যার আউটস। আমরা এগ্রিগেটের উপরে টোটাল 4টা লেকচার এখানে শেষ করছি। এরপরে আমরা স্যান্ড নিয়ে আলোচনা শুরু করব। ধন্যবাদ।